মোল্লা নাসিরউদ্দিন হোজ্জার গ্রামের পাশেই ছিল একটা ছোট্ট টিলা। শীতকালে রাতের বেলায় টিলার চূড়ায় উঠলে হাড় কাঁপানো শীত অনুভূত হতো এবং সেখানে গরম কাপড়ে পুরো শরীর ঢেকে রাখলেও টিকে থাকা অসম্ভব হয়ে পড়ত। হোজ্জার বন্ধুরা একদিন এসে তাকে বলল, হোজ্জা, তুমি যদি কোনো আগুন সঙ্গে না নিয়ে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ওই টিলার চূড়ায় থাকতে পারো তাহলে আমরা তোমাকে একটি উপহার দেব, আর যদি তুমি থাকতে না পারো বা কোনো রকম চালাকি করো তাহলে তুমি আমাদেরকে একবেলা পেট ভরে খাওয়াবে। মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা বন্ধুদের প্রস্তাব মেনে নিলেন এবং একদিন সারা রাত প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে টিলায় বসে রইলেন। সকালে টিলা থেকে নেমে এসে বন্ধুদের বললেন, আমি বাজিতে জিতে গেছি, এখন আমাকে উপহার দাও। বন্ধুরা তাকে জিজ্ঞাসা করল, হোজ্জা, তুমি কোনো আগুন ব্যবহার করনি তো? নাসিরউদ্দিন জবাব দিলেন, না, আমার সঙ্গে কোনো আগুন ছিল না, তবে ওই দূরের পশ্চিম পাড়ার একটি বাড়ির জানালা খোলা ছিল। দূর থেকে আমি দেখছিলাম ওই জানালা দিয়ে বাড়ির ভেতর একটা মোমবাতি জ্বলছিল। বন্ধুরা বলল, আচ্ছা, এই ব্যাপার, তাহলে তুমি ওই মোমবাতির গরমে নিজের শরীর উষ্ণ রেখেছ, তার মানে তুমি আগুন ব্যবহার করেছো এবং বাজিতে হেরে গেছো। এখন তুমি আমাদেরকে একবেলা পেট ভরে খাওয়াবে। মোল্লা নাসিরউদ্দিন দেখলেন এতগুলো লোকের সঙ্গে কথায় পেরে উঠবেন না, কিন্তু তিনি তাদেরকে বুদ্ধির বলে ঘায়েল করার সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, ঠিক আছে, আগামীকাল দুপুরে আমার বাড়িতে এসো, তোমাদের সবাইকে পেট ভরে খেতে দেব। পরের দিন বন্ধুরা সব সেজে গুজে দুপুর হওয়ার আগেই মোল্লা নাসিরউদ্দিনের বাড়ি এসে হাজির। হোজ্জার বৈঠকখানায় বসে তারা গল্প করছে তো করছেই। এদিকে দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, কিন্তু খাবারের কোনো খবর নেই। এক পর্যায়ে বন্ধুদের ধৈর্যচ্যুতি ঘটল। তারা বলল, হোজ্জা, খাবার দাবার আসবে না নাকি? নাসিরউদ্দিন জবাব দিলেন, কেন, এই তো রান্না হয়ে আসলো বলে, রান্না না হলে কিভাবে খেতে দেই বলো? এই ঘটনার পরে আরো 2-3 ঘন্টা কেটে গেল, কিন্তু খাবার আর আসলো না। মোল্লা নাসিরউদ্দিন বললেন, চুলায় চাল চড়িয়ে দিয়েছি তো সেই কখন হলো, কিন্তু এখনো পানি গরম হচ্ছে না। বন্ধুরা এবার ক্ষুব্ধ হয়ে উঠল। তারা বলল, চলো তো দেখি তোমার হাঁড়ির পানি গরম হতে কয় ঘন্টা লাগে। মোল্লা নাসিরউদ্দিন বন্ধুদের নিয়ে রান্নাঘরে গেলেন। সেখানে গিয়ে বন্ধুরা যা দেখলো তাতে তাদের চোখ ছানা বড়া। এই কি ঘটনা! হোজ্জা তার ঘরের আড়ায় 1 হাঁড়ি পানি বসিয়ে দিয়েছেন আর তার চেয়ে অন্তত 10 ফিট নিচে একটি চেরাগ জ্বালিয়ে রেখেছেন। বন্ধুরা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, হোজ্জা, 10 ফিট দূর থেকে এতটুকু চেরাগ কিভাবে অত বড় হাঁড়ির পানি গরম করবে? তোমার কি বুদ্ধি শুদ্ধি সব লোপ পেয়েছে নাকি? হোজ্জা এবার জবাব দিলেন, তোমাদের মাথা ঠিক আছে তো? 2 মাইল দূরের একটা মোমবাতি যদি আমাকে টিলার উপর গরম রাখতে পারে, তাহলে চেরাগের তাপে কেন পানি ফুটবে না? তোমরা অপেক্ষা করো, নিশ্চয়ই ভাত রান্না হয়ে যাবে। হোজ্জার জবাব শুনে বন্ধুদের মুখ থেকে আর কোনো শব্দই বের হলো না। তারা মুখ বন্ধ করে প্রচণ্ড ক্ষুধা পেটে নিয়ে যার যার বাড়ির পথ ধরল। একবার মোল্লা নাসিরউদ্দিন তার প্রতিবেশীর কাছ থেকে একটি ডেকচি ধার নেন। তার কাজ শেষ হয়ে গেলে তিনি বড় ডেকচিটি একটি ছোট ডেকচি সহ প্রতিবেশীকে ফেরত দেন। প্রতিবেশী অবাক হয়ে জিজ্ঞাসা করেন, এটা আবার কি? নাসিরউদ্দিন হোজ্জা জবাব দেন, আমার বাড়িতে তোমার ডেকচি বাচ্চা প্রসব করেছে, এই হচ্ছে সেই বাচ্চা। প্রতিবেশী অত্যন্ত খুশি হয়ে বিনা প্রশ্নে বড় ডেকচির সঙ্গে ছোট ডেকচিটিও গ্রহণ করেন। কয়েকদিন পর সেই প্রতিবেশীর কাছে আবার ডেকচি চাইতে যান হোজ্জা। এবার প্রতিবেশী আরেকটু বড় ডেকচি দেয়, যাতে এবারের বাচ্চাটা আরেকটু বড় হয়। কিন্তু তাকে অবাক করে দিয়ে এবার আর মোল্লা নাসিরউদ্দিন কোনো ডেকচি ফেরত দেন না। এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর প্রতিবেশী একদিন তার ডেকচির খবর জানতে চান। মোল্লা নাসিরউদ্দিন বলেন, দুঃখিত ভাই, তোমার ডেকচি আমার ঘরে বাচ্চা প্রসব করতে গিয়ে মারা গেছে। প্রতিবেশী জিজ্ঞাসা করেন, ডেকচি আবার মারা যায় নাকি? তুমি কি উল্টাপাল্টা কথা বলছো? নাসিরউদ্দিন সঙ্গে সঙ্গে জবাব দেন, যে ডেকচি বাচ্চা দেয় সে তো মারাও যেতে পারে নাকি? সেদিন যখন বললাম ডেকচি বাচ্চা প্রসব করেছে, সেদিন তো কোনো প্রশ্ন করনি।
অবশ্য তিনি প্রতিবেশীর ডেকচিটি পরে ফেরত দিয়েছিলেন। তিনি চেয়েছিলেন প্রতিবেশীকে একথা বোঝাতে যে যখন তার স্বার্থ রক্ষা হয়েছিল তখন সে বিনা বাক্য ব্যয়ে একটি অসম্ভব বিষয়কে মেনে নিয়েছিল, কিন্তু যখন তার স্বার্থের বিরুদ্ধে গেছে তখন সে প্রতিবাদ করেছে। এখানে আমি আপনি সহ সকল মানুষের চরিত্র তুলে ধরা হয়েছে। যখন কোনো বিষয় আমাদের স্বার্থের অনুকূলে থাকে তখন আমরা বিশ্বের সেরা মিথ্যাকে সত্য এবং সবচেয়ে বড় অসম্ভবকেও সম্ভব বলে বিশ্বাস করি, কিন্তু সামান্যতম ক্ষতি আমরা সত্য হলেও মেনে নিতে পারি না। একবার মোল্লা নাসিরুদ্দিন পায়ে হেঁটে কোথাও যাচ্ছিলেন। পথিমধ্যে ক্লান্ত হয়ে একটি বড়ই গাছের নিচে বিশ্রাম নিতে বসলেন। সেখানে বসে তিনি কাছেই একটি লাউ গাছ দেখতে পেলেন। তিনি মনে মনে ভাবলেন, সামান্য একটা লতা গাছের ডগায় কি করে এত বড় একটা লাউ ধরে, আর এত বড় একটা গাছের আগায় কি ক্ষুদ্র ক্ষুদ্র বড়ই উৎপাদিত হয়। বিষয়টি নিয়ে চিন্তা করতে করতে তার মাথা ঘুরে যায়। তিনি শুয়ে পড়ে আকাশের দিকে তাকিয়ে বলেন, হে খোদা, তুমি এই বড় সবজিটা ওই বড় গাছে আর ছোট ছোট বড়ই এই লতা গাছ থেকে যদি উৎপন্ন করতে তাহলে ভালো হতো না। ঠিক এ সময় একটি বড়ই টুপ করে মোল্লার কপালে পড়ে দূরে ছিটকে যায়। মোল্লা নাসিরুদ্দিন কপালে ভালো রকম আঘাত পান। তিনি আবার মাথায় হাত দিয়ে বসে পড়েন এবং বলেন, হে আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা, আমি তওবা করছি, আমি ভুল করে ফেলেছি। আমি আর তোমার কাজে হস্তক্ষেপ করব না। তুমি যেখানে যা কিছু তৈরি করে রেখেছ তা নিয়ে আর প্রশ্ন করব না, কারণ তুমি যা কিছু তৈরি করেছ তার মধ্যেই হিকমত রয়েছে। যদি বড়ই আর লাউয়ের স্থান পরস্পরের সঙ্গে অদল বদল করা হতো তাহলে এতক্ষণে আমার ভবলীলা সাঙ্গ হয়ে যেত খোদা। একদিন বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। মোল্লা নাসিরুদ্দিন ঘরের দাওয়ায় বসে বৃষ্টির চমৎকার দৃশ্য উপভোগ করছিলেন। এ সময় তিনি দেখলেন তার প্রতিবেশী বৃষ্টির মধ্যে দৌড়ে বাড়ি ফিরছে। এ দৃশ্য দেখে হোজ্জা হাঁক ছাড়লেন, এই যে ভাই, তুমি এত ব্যস্ত সমস্ত হয়ে কোথায় চললে? প্রতিবেশী জবাব দিলেন, আপনি কি দেখছেন না মুষলধারে বৃষ্টি হচ্ছে? বৃষ্টির মধ্যে হেঁটে গেলে তো ভিজে যাব, তাই দ্রুত বাড়ির পথ ধরেছি। মোল্লা নাসিরুদ্দিন বললেন, আরে ভাই, বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত, আল্লাহর রহমতের ভয়ে এভাবে পালিয়ে যেতে হয় না। প্রতিবেশী বেচারা লজ্জা পেয়ে ধীরে ধীরে বাড়ির দিকে চললেন। এর কয়েকদিন পর আবার একদিন একই রকম মুষলধারে বৃষ্টি নামলো। আজ ঘটনাক্রমে মোল্লা নাসিরুদ্দিনের সেই প্রতিবেশী নিজের বাড়ির জানালা খুলে বৃষ্টি উপভোগ করছিলেন। হঠাৎ তিনি দেখলেন আজ মোল্লা নাসিরুদ্দিন প্রচন্ড জোরে দৌড়ে তার বাড়ির দিকে যাচ্ছে। তিনি এবার ঝোপ বুঝে কোপ মারলেন, বড় ভাই হোজ্জা, সেদিনের কথা এত দ্রুত ভুলে গেলে? আজ তুমি কেন আল্লাহর রহমত ছেড়ে পালিয়ে যাচ্ছ? মোল্লা নাসিরুদ্দিনের সঙ্গে কথায় পারা কি প্রতিবেশীর সম্ভব? হোজ্জা জবাব দিলেন, আরে ভাই, আমি তো বৃষ্টি থেকে পালিয়ে যাচ্ছি না, আমি বরং দ্রুত বাড়ি যাচ্ছি এজন্যে যে আল্লাহর রহমত আমার পায়ের নিচে যত কম পড়ে ততই ভালো। মোল্লা নাসিরুদ্দিন একবার তার গাধাকে রোদ পোহানোর জন্য অনেক কষ্ট করে বাড়ির ছাদে নিয়ে গেলেন। রোদ তেতে ওঠার পর তিনি গাধাকে নিয়ে নিচে নামতে গেলেন, কিন্তু গাধা কিছুতেই নিচে নামতে রাজি হচ্ছিল না। হোজ্জা মনে মনে ভাবলেন, গাধা যে উপরে উঠতে পারে কিন্তু নিচে নামতে পারে না, এই কথাটি আমি আগে জানলাম না কেন? আমি কতই না বোকা। তিনি আরো কিছুক্ষণ চেষ্টা করে গাধাকে নিচে নামাতে ব্যর্থ হয়ে নিজে নিচে নেমে এলেন, কিন্তু গাধা ছাদের উপরেই থেকে গেল। গাধা তো গাধাই, সে মালিককে দেখতে না পেয়ে লাফালাফি শুরু করে দিল। এভাবে লাফাতে লাফাতে গাধা ছাদ ভেঙে নিচে পড়ে মরে গেল। হোজ্জা এই দৃশ্য দেখে আর্তচিৎকার করে উঠলেন। তিনি বললেন, হায় রে কপাল, আমার জানা ছিল না যে গাধাকে যদি কোনো উচ্চ স্থানে উঠানো হয় তাহলে সে সেই উচ্চ স্থানকে ধ্বংস করে দেয় আর নিজেও মরে যায়। মোল্লা নাসিরুদ্দিন হোজ্জা একবার একটি জমির দলিল রেজিস্ট্রি করার জন্য কাজীর দরবারে গেলেন। সে যুগে জমির দলিলে শহরের কাজীর সিল মোহর ও স্বাক্ষর লাগত, কিন্তু হোজ্জার পোড়া কপাল, তার শহরের কাজী বা বিচারক ঘুষ ছাড়া কোনো কাজ করছিল না। কিন্তু মোল্লার হাতে তো একটি পয়সাও ছিল না যা দিয়ে সে কাজীকে ঘুষ দেবে, তাই তার জমির দলিলও রেজিস্ট্রি হচ্ছিল না। টাকা না থাকলেও তার তো বুদ্ধির অভাব ছিল না। তিনি একটি রসের ঠিলায় মাটি ভর্তি করলেন। এরপর মাটির উপরের অংশে এমনভাবে মধু ঢাললেন যেন মনে হয় গোটা ঠিলা মধুতে ভর্তি।
এরপর তার জমির দলিল ও মধুর ঠিলা নিয়ে কাজীর দরবারে গেলেন। তিনি কাজীকে ঠিলাটি উপহার দিলেন। কাজী যখন ঠিলা ভর্তি মধু দেখলেন তখন কাল বিলম্ব না করে দলিলে স্বাক্ষর করে সিলমোহর দিয়ে দিলেন। মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা হাসি মুখে কাজীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ি ফিরলেন। কয়েকদিন পর কাজী নাসিরউদ্দিন হোজ্জার ধূর্ত কৌশল ধরে ফেললেন। মধু খেতে গিয়ে দেখলেন পুরো ঠিলা মাটিতে ভর্তি। তিনি নিজের এক কর্মচারীকে মোল্লার বাড়ি পাঠিয়ে দিলেন। কর্মচারী গিয়ে হোজ্জাকে বলল, ভাই হোজ্জা, সেদিন কাজী তোমার যে দলিলে স্বাক্ষর করেছেন তাতে একটা ভুল আছে, ওটা কাজী চেয়ে পাঠিয়েছেন, ভুল সংশোধন করতে হবে। মোল্লা নাসিরউদ্দিন কাজীর কর্মচারীকে বললেন, তুমি কাজী সাহেবকে আমার সালাম পৌঁছে দিও, আর তাকে বলো দলিলে কোনো ভুল নেই, ভুল রয়েছে ওই মধুর ঠিলার মধ্যে। মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা একদিন অভুক্ত অবস্থায় এক বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেন এবং বাড়ির মালিকের কাছে কিছু খাবার চাইলেন। এ সময় বাড়ি থেকে একটি মেয়ে বেরিয়ে এসে বলল, দুঃখিত জনাব, আমাদের ঘরে কোনো খাবার নেই। হোজ্জা তখন কষ্ট পেয়ে বললেন, তাহলে মা অন্তত এক গ্লাস পানি খেতে দাও। হোজ্জাকে অবাক করে দিয়ে মেয়েটি বলল, আমাদের ঘরে তো পানিও নেই। মোল্লা নাসিরউদ্দিন এবার একটু রেগে গেলেন। তিনি বললেন, এই মেয়ে, তোমার মা কি ঘরে আছে? মেয়েটি জবাব দিল, না, মা তো ঘরে নেই, তিনি একটি শোকানুষ্ঠানে গেছেন। আমাদের একজন প্রতিবেশী মারা গেছেন, তো সেই বাড়িতে শোক প্রকাশ করতে গেছেন। মেয়েটির কথা শুনে মোল্লা নাসিরউদ্দিন বললেন, তোমাদের বাড়ির যে অবস্থা তাতে তো তোমাদের বাড়িতেই শোকানুষ্ঠান করা উচিত। তোমাদের বাড়িতে তোমাদের সব আত্মীয় স্বজনের আসা উচিত এবং কান্নাকাটি করা উচিত, কারণ তোমাদের ঘরে খাবার তো নেই, এক ফোঁটা পানিও নেই। মোল্লা নাসিরউদ্দিন হোজ্জাকে একদিন তার এক বন্ধু জিজ্ঞাসা করলেন, হোজ্জা, তুমি বিয়ে করনি কেন? কোনোদিন বিয়ের কথা ভেবে দেখেছ? নাসিরউদ্দিন উত্তর দিলেন, বহুবার ভেবেছি ভাই। যখন যুবক ছিলাম তখন আমি সিদ্ধান্ত নিয়েছিলাম একজন পারফেক্ট নারীকে বিয়ে করব। পারফেক্ট এই অর্থে যে সে সুন্দরী হবে, জ্ঞানী হবে, ইমানদার হবে। বন্ধু জিজ্ঞাসা করলেন, তা তুমি সে পারফেক্ট নারীর খোঁজ পেয়েছিলে? হোজ্জা জবাব দিলেন, আমি মরুভূমি পাড়ি দিয়ে দামেস্ক পর্যন্ত গিয়েছি। সেখানে আমি একজন অতি সুন্দরী নারীকে পেয়েছিলাম, কিন্তু দিন দুনিয়া সম্পর্কে তার কোনো জ্ঞানই ছিল না। একেবারে মূর্খ যাকে বলে, এই কারণে তাকে বিয়ে করিনি। এরপর আমি ইস্পাহানে গেলাম। সেখানে এমন এক নারীর সঙ্গে পরিচিত হলাম জ্যোতির্বিজ্ঞানে যার প্রচুর জ্ঞান ছিল। আকাশ ও তারকারাজি সম্পর্কে তার সব কিছু জানা ছিল, কিন্তু সে তো সুন্দরী ছিল না, তাই তাকেও বিয়ে করতে পারিনি। এরপর আমি গেলাম কায়রোয়ে। সেখানে গিয়ে আমি সত্যি সত্যি একজন পারফেক্ট নারীর সন্ধান পেলাম, যে ছিল সুন্দরী, ইমানদার ও জ্ঞানী। বন্ধুটি এবার জিজ্ঞেস করলেন, তাহলে তাকে বিয়ে করলে না কেন? হোজ্জা জবাব দিলেন, আরে বন্ধু, কাটার ঘায়ে নুনের ছিটা দিও না। সেও একজন পারফেক্ট পুরুষ মানুষ চাচ্ছিল, কিন্তু আমি তো পারফেক্ট ছিলাম না। একবার এক গ্রামের অধিবাসীরা মিলে মোল্লা নাসিরউদ্দিন হোজ্জাকে অনুরোধ জানায় তিনি যেন তাদের গ্রামে গিয়ে একটি ওয়াজ মাহফিলে বক্তৃতা করেন। হোজ্জা তাদেরকে ওয়াজ করার জন্য একটি শর্ত দিলেন। তিনি বললেন, তোমাদের গ্রামের প্রত্যেকে আমাকে 5টি করে স্বর্ণমুদ্রা দিলে আমি বক্তৃতা করতে রাজি আছি। গ্রামবাসী কৌতূহলী হয়ে উঠল। তারা ভাবল মোল্লা নাসিরউদ্দিন নিশ্চয়ই অনেক মূল্যবান কিছু কথা বলবেন, তাই তিনি ঠিক কি বলেন তা জানার জন্য তারা অনেক কষ্ট করে প্রত্যেকে 5টি করে স্বর্ণমুদ্রা জমা দিয়ে মোল্লাকে ওয়াজ করার আহ্বান জানালো। নির্দিষ্ট দিনে মোল্লা নাসিরউদ্দিন ওয়াজ মাহফিলে হাজির হলেন এবং চমৎকার বক্তৃতা দিলেন। এ সময় তার পকেট থেকে স্বর্ণমুদ্রাগুলোর ঝনঝন শব্দ আসছিল। তিনি সব স্বর্ণমুদ্রা পকেটে নিয়ে বক্তৃতা দিতে এসেছিলেন। বক্তৃতা শেষ হওয়ার পর তিনি গ্রামবাসীকে বললেন, তোমরা সবাই এসো, যার যার স্বর্ণমুদ্রা ফেরত নিয়ে যাও। গ্রামবাসী হোজ্জার এই কথায় যার পর নাই তাজ্জব বনে গেল। তারা বলল, জনাব হোজ্জা, ই আবার কেমন কথা? আপনি তো চমৎকার বক্তব্য রেখেছেন, আপনার কাছে তো আমরা স্বর্ণমুদ্রা ফেরত চাইনি, তাহলে আপনি কেন তা ফেরত দিতে চাইছেন? এ প্রশ্নের উত্তরে হোজ্জা বললেন, আমার তো এসব স্বর্ণমুদ্রার কোনো প্রয়োজন নেই। স্বর্ণমুদ্রাগুলোর কাজ শেষ, এখন ফেরত দেওয়ার পালা। 2টি কারণে আমি এগুলো নিয়েছিলাম। প্রথমত, তোমরা আমার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছ।
কারণ এজন্য তোমরা পয়সা খরচ করেছিলে। পকেট থেকে স্বর্ণমুদ্রা বের না হলে এত মনোযোগ দিয়ে আমার কথা শুনতে না। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি এত সুন্দর বক্তৃতা কেন করতে পেরেছি জানো? কারণ আমার পকেট ভর্তি স্বর্ণমুদ্রা ছিল এবং তা থেকে ঝনঝন আওয়াজ বেরোচ্ছিল। মোল্লা নাসিরউদ্দিন হোজ্জা একবার নতুন জুতা কেনার জন্য গ্রাম ছেড়ে শহরে গেলেন। শহরে গিয়ে জুতার গলিতে ঢুকে হরেক রকমের জুতা দেখতে পেলেন। এক দোকানে ঢুকে মোল্লা এক এক করে বহু জুতা পরে দেখলেন। দোকানের যত জুতা আছে তা তো দেখলেনই, এমনকি দোকানি তার স্টোর রুম থেকেও কিছু জুতা এনে তাকে দেখালেন। কিন্তু এক জোড়া জুতাও হোজ্জার পছন্দ হলো না। প্রতি জোড়া জুতাই তিনি কোনো না কোনো খুঁত বের করছিলেন। দোকানি চরম ধৈর্যের সঙ্গে হোজ্জাকে একের পর এক জুতা দেখিয়ে যাচ্ছিলেন। হোজ্জার চারপাশে তখন অন্তত 10 জোড়া জুতা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। হোজ্জা যখন জুতা কেনার ব্যাপারে নিরাশ হয়ে যাচ্ছিলেন, তখন হঠাৎ এক জোড়া সুন্দর জুতা তার পছন্দ হয়ে গেল। তিনি জুতা জোড়া পায়ে দিয়ে দোকানের মধ্যে কিছুক্ষণ হাঁটলেন এবং বললেন, ঠিক আছে, একেবারে পারফেক্ট জুতা, এই জোড়া হুবহু আমার পায়ের মাপের, এই জোড়া হলেই চলবে। তিনি দোকানিকে জিজ্ঞাসা করলেন, এই জুতা জোড়ার দাম কত ভাই? দোকানি জবাব দিলেন, এই জুতা জোড়ার তো কোনো দাম নেই, একেবারে মাগনা। হোজ্জা আবার রেগে গেলেন, বললেন, এটা কি সম্ভব? তুমি কি আমার সঙ্গে মশকরা করতে যাও নাকি? এবার দোকানি জবাব দিলেন, জি না জনাব, আমি মশকরা করছি না। এই জুতা জোড়া হলো সেই জুতা যা আপনি পায়ে দিয়ে এসেছেন, এগুলো তো আপনারই জুতা। তো বন্ধুরা, আশা করছি গল্পগুলো আপনারা উপভোগ করেছেন। গল্পগুলো ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন, তাহলে আমাদের পক্ষ থেকে নতুন যে কোনো ভিডিও আসা মাত্র আপনি তা পেয়ে যাবেন। ভালো ও সুস্থ থাকুন।